সাংবাদিকদের জামাতের নেতা কর্মীরা এভাবে পিটাচ্ছে। দেখেন সাংবাদিকদের এভাবে পিটাচ্ছে জামাতের নেতারা। দর্শক শ্রোতারা, আপনারা এই ফুটেজটি দেখলেন তো, দেখার পরে আপনাদের কি মনে হচ্ছে? এখানে স্পষ্টত বলা হচ্ছে যে জামাতিরা সাংবাদিকদেরকে পিটাচ্ছে। কোথায় পিটাচ্ছে? ধানমন্ডি 32-এ সাংবাদিকরা যখন নিউজ সংগ্রহ করতে অবস্থান করছিল তখন তাদেরকে বেদমভাবে পিটিয়েছে। এই দেখুন, একজন সাংবাদিককে মাটির সাথে শুইয়ে দিয়েছে, মাটির সাথে শুইয়ে দিয়েছে। তো সাংবাদিক পিটানো, হাত পায়ের রক কাটা, গর্দান উড়িয়ে দেওয়া, এইগুলো হচ্ছে জামাতি ইসলাম এবং তার অঙ্গ সংগঠনের নিত্য নৈমিত্তিক কাজ। কারণ তারা হচ্ছে আসল অঙ্গী। ঠিক আছে? 2013 সালে আন্তর্জাতিকভাবে ইসলামী ছাত্র শিবিরকে পৃথিবীর 10টা জঙ্গি সংগঠনের মধ্যে 3 নম্বর জঙ্গি সংগঠন হিসাবে স্থান দেওয়া হয়েছিল। আজকে অবাক করার বিষয়, এরা ক্ষমতাসীন। আমি সেই ব্যাপারে আলোচনা করব না। আমি যেটি ফোকাস করতে চাচ্ছি সেটি হলো যে এই জামাতের সাদা শকুন বলেছিল সে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা বিধানে নিশ্চয়তা সৃষ্টি করবে। ঠিক আছে, এটা বলেছিল। কিন্তু 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে ইউনূসের জঙ্গি বাহিনীর হাতে। সেই সাথে সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছে খালাফাটা, হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য এনসিপির নেতাকর্মীদের হাতে। ঠিক আছে, এই হচ্ছে আসল কথা। তো ইউনূস ক্ষমতায় বলেছিল যে ইউনূস ক্ষমতায় আসার পরপরই বলেছিল যা ইচ্ছা তাই করা যাবে, প্রেসের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। কিন্তু দেখা গেছে যে বাংলাদেশে ইউনূস যখন ক্ষমতায় ছিল তখন সবচেয়ে বেশি সাংবাদিকদের স্বাধীনতা হরণ করা হয়েছিল। এমনকি ইসলামী ছাত্র শিবিরের খালাফাটা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের অফিসে গিয়ে তাদেরকে হুমকি ধামকি দিয়েছিল। মানে সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। এখনো এই ধারাবাহিকতা চলে আসতেছে। তো সাংবাদিকদের উপর নির্যাতন, নারীর গায়ে হাত তোলা, শিশু নির্যাতন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন, এইগুলো জামাতি ইসলামের মানুষ অহরহ করে যাচ্ছে। তো সাংবাদিকদের জুলাই আগস্টের পরে কিরূপ অবস্থার সম্মুখীন হতে হয়েছিল তার একটি নমুনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এগুলো আমার বানানো কথা না। আচ্ছা, এখানে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে 2024 সালের আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা, গ্রেপ্তার ও হয়রানির মতো ঘটনা ঘটেছে। বিভিন্ন মানবাধিকার ও পর্যবেক্ষণ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এই সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শত শত সাংবাদিক নানান ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। আজকেও ধানমন্ডি 32-এ সাংবাদিকরা জামাতিদের হাতে এই ধরনের নিপীড়নের শিকার হয়েছেন। আপনাদেরকে দেখাইছি। এই তথ্যগুলো আপনাদের সামনে আমি তুলে ধরি। ইউনূস ডাকাইত ইবলিস খবিসের আমলে কি হয়েছিল, প্রথম তথ্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। টিআইবির তথ্য, দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী জুলাই পরবর্তী সময়ে সারা দেশে 496 জন সাংবাদিক নিপীড়নের শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে হত্যার বা সহিংসতার বিভিন্ন মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। আশকের তথ্য, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র আশক জানায় সরকার পরিবর্তনের পরবর্তী 1 বছরে 389 জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হন। এ সময় 4 সাংবাদিকের মরদেহ উদ্ধার করা হয়। HRSS এর তথ্য, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায় যে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের উপর শতাধিক মামলা ও
ও মামলা মামলা শতাধিক হামলা, হত্যা ও মামলার ঘটনা ঘটে। প্রায় শতাধিক সাংবাদিকদেরকে এই জামাতি জঙ্গিরা হত্যা করে ফেলে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো কিন্তু বাংলাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। দর্শক শ্রোতারা, আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো, জঙ্গিরা যখন ক্ষমতায় যায় তখন জঙ্গিপনাই চলতে থাকে। এই জামাতি ইসলামের হাতে। ইসলামও যেমন সেফ না, বাংলাদেশের সাংবাদিক, নারী, শিশু, সাধারণ জনগণ, বিরোধী দলের মানুষও সেফ না। একটা কথা মনে রাখবেন, জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ইসলামিক ভাবধারা রাজনৈতিক দলগুলোর মানুষ ছাড়া আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য নন ইসলামিক দলের মানুষকে তারা কাফের মনে করে থাকে এবং এদেরকে বাতিল বা তাগুত শক্তি বলে তারা বিশ্বাস করে। ঠিক আছে, তো এদের বিরুদ্ধে লড়াই করাকে তারা জিহাদ মনে করে থাকে। এটাই হচ্ছে তাদের ভিতরের কথা। আচ্ছা, এখানে আমি একটি কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের ছাত্র সংগঠনের ছাত্ররা জুলাই আগস্টের আগে স্লোগান দিয়েছিল, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, কিংবা জয় বাংলা স্লোগান দিয়েছিল। তাদের স্লোগানের কোনো মানে থাকে না যখন তারা নিজেদের আসল চেহারা আত্মপ্রকাশ করে ফেলে। তখন মনে হয়েছে যে তাদের এই স্লোগান ছিল ভুয়া। এইবার আসি আমি আসল কথায়। এখন জামাত যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এখন যে এই ধরনের স্লোগান দেয়, এই ধরনের স্লোগানের প্রতি বাংলাদেশের মুমিন মুসলমানরা কি বিশ্বাস বা আস্থা রাখতে পারে? না। এই ধরনের স্লোগান জুলাই আগস্টের পূর্ববর্তী সময়ে যে আওয়ামী লীগের স্লোগান তারা দিয়েছিল, সেই স্লোগানের মতোই হয়ে যায়। জুলাই আগস্টের সময় তারা যে ছাত্রলীগের ব্যানার নিয়ে বা লুঙ্গির নিচে থেকে যে স্লোগানগুলো দিয়েছিল মুক্তিযুদ্ধের সপক্ষের, এই স্লোগানগুলো থেকে প্রমাণিত হয় না যে তারা কোনো সময় মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ ছিল, কারণ তারা তাদের আসল চেহারা এক্সপোজ করে দিয়েছে পরবর্তীতে। ঠিক একইভাবে এই মুহূর্তে তারা যে আল্লাহর আইন, রসুলের প্রতি মহব্বত, তারপর আল্লাহু আকবার, ইসলামের কথাবার্তা বলে থাকে, এইগুলো কিন্তু তাদের মুখের কথা, অন্তরের কথা না। এইগুলোতেও তারা বিশ্বাস করে না, যেভাবে তারা আগের পূর্ববর্তী সময়ে স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছিল। ঠিক আছে, যেভাবে স্লোগান দিয়ে তারা বিশ্বাস করে নাই, কিন্তু মুখোশ পরে বা ভণ্ডামি করে এই স্লোগানগুলো দিয়েছিল। ঠিক একই অবস্থা তাদের ক্ষেত্রে এখনো প্রযোজ্য, ভবিষ্যতেও প্রযোজ্য থাকবে। দে আর ফেক। তারা ইসলাম না, তারা কোনো ইসলামিক দল না। যেভাবে তারা সময়, ওই জুলাই আগস্টের সময় ছাত্রলীগের ব্যানার নিয়ে স্লোগান দেওয়ার পরেও ছাত্রলীগ ছিল না, বা আওয়ামী লীগ ছিল না, বা স্বাধীনতার সপক্ষের শক্তি ছিল না, যেভাবে ছিল না, ঠিক একইভাবে তারা ইসলামের কথা যতই বলুক না কেন, তারা ইসলামিক না। তো এখন আপনাদের দায়িত্ব আছে, এদেরকে আপনারা কি করবেন। আর এই সাদা শকুনের নেতৃত্বে বাংলাদেশে শকুনের উৎপাত বেড়ে গিয়েছিল। এর নাম আমি সাদা শকুন দিয়েছিলাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই সাদা শকুন এবং তার কাচ্চা বাচ্চারা বাংলাদেশের পতাকা, মানচিত্রকে খামচে ধরেছে। আর কত নির্যাতন সহ্য করবেন? সাংবাদিকরা এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ঠিক আছে, তো দর্শক শ্রোতারা, এদের হাত থেকে দেশকে রক্ষা করুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।